প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস হচ্ছে আমাদের হিসাব সমীকরণ। তো এই ভিডিওটা আমাদের সম্পূর্ণ হিসাব সমীকরণের উপরে থাকবে। বিস্তারিত হিসাব সমীকরণ সম্পর্কে আমরা একদম বুঝে নেব, যাতে ম্যাথ সলভ করতে গিয়ে আমাদের হিসাব সমীকরণ নিয়ে কোনো ধরনের কোনো কনফিউশন, কোনো জিনিস যেন কাজ না করে। ঠিক আছে, ছোট্ট একটা ভিডিও তোমার জন্য অনেক 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 বেশি উপকারে লাগবে এবং উপকার আসবে তোমার ম্যাথ সলভ করার জন্য। চলো শুরু করি। হিসাব সমীকরণ কি? হিসাব সমীকরণ হচ্ছে একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে কোনো প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ মালিকানা সত্ত্ব মোট বহির্দায়ের যোগফলের সমান হবে। ঠিক আছে, এটা হচ্ছে কথা। এই সমতা যে সমীকরণের মাধ্যমে প্রমাণ করা হয় তাকে হিসাব সমীকরণ বলে। কি সমতা? সমতা হচ্ছে সম্পদের যে পরিমাণ সম্পদ আছে সমপরিমাণ মালিকানা সত্ত্ব আর দায় মিলায়া হবে, এটাই হচ্ছে সমতা। এই জিনিসটা আর কি, এ ইকুয়াল এল প্লাস ওই পরে আসতেছে এদিকে। এটাকে যে সমীকরণ প্রকাশ করা সেটা হচ্ছে হিসাব সমীকরণ। এটা সংজ্ঞা দিচ্ছি আর কি, অর্থাৎ যে গাণিতিক সূত্রের সাহায্যে প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের সম্পর্ক প্রকাশ করা হয়, যে তাদের মধ্যে কি ধরনের সম্পর্ক এটা প্রকাশ করা হয়, সেটাই হচ্ছে হিসাব সমীকরণ। ঠিক আছে, আর এই হিসাব সমীকরণটাই হচ্ছে তোমার মৌলিক মানে একমাত্র সমীকরণ। এই সমীকরণ ব্যতীত অর্থাৎ আর কোনো সমীকরণ হিসাব বিজ্ঞানে নাই। ক্লিয়ার? দেখো, মৌলিক বা মূল হিসাব সমীকরণটি কি? মৌলিক বা মূল হিসাব সমীকরণটি হচ্ছে এ ইকুয়াল এল প্লাস ওই। মৌলিক মানে কি? মৌলিক দ্বারা তোমরা তো বুঝো, মৌলিক মানে হচ্ছে একক, একটা মাত্র থাকবে, এর বেশি না। ঠিক আছে, তার মানে অর্থাৎ মূল হিসাব সমীকরণটা হচ্ছে এটা। আর যদি বাংলায় বলো তাহলে হচ্ছে এটা সম্পদ ইকুয়াল দায় প্লাস মালিকানা সত্ত্ব। তাহলে এই জিনিসটা দ্বারা তোমরা কি বুঝো? দেখো, প্র্যাকটিক্যালি আমি একটু বুঝাই দিই। অর্থাৎ তোমরা তো যারা ইন্টারমিডিয়েট আছে তারা ম্যাথ সম্পর্কে অবশ্যই ধারণা আছে। ম্যাথের ইকুয়াল সাইন দ্বারা কি বুঝো? ইকুয়াল দ্বারা বুঝেই আমরা এ পাশে যতটুকু এ পাশেও ততটুকু, নাকি? অর্থাৎ আমার এই ইকুয়ালের এ পাশে যদি 10 টাকা হয় আর ওই পাশে কত হতে হবে? 10 টাকা হতে হবে, এই তো। এটাই তো ইকুয়াল। ইকুয়াল মানে সমান। তার মানে হচ্ছে আমার প্রতিষ্ঠানে যে পরিমাণ সম্পদ আছে দায় এবং মালিকানা সত্ত্ব মিলিয়ে হচ্ছে সমপরিমাণ হবে। যদি কোথাও দেখছো দায় এবং মালিকানা সত্ত্ব মিলিয়ে সম্পদের চেয়ে কম বা বেশি হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে সেই হিসাবের মধ্যে গন্ডগোল আছে। ক্লিয়ার? মানে একটু ভুল আছে। ঠিক আছে, এখন মূল হিসাব সমীকরণ হচ্ছে তোমার ইকুয়াল এল প্লাস ওয়াই। আর দেখো, এই মাস্ট এখান থেকে একটা এমসিকিউ থাকবে, এটা নিয়ে না হয় এটা নিয়ে, না হয় এটা নিয়ে। ঠিক আছে, মাস্ট একটা এমসিকিউ থাকবে। এখন এটার আমরা যদি জানি তাহলে দেখো, এ ইকুয়াল হচ্ছে অ্যাসেটস। অ্যাসেট মানে হচ্ছে সম্পদ সমূহ, প্রতিষ্ঠানের যত ধরনের সম্পদ আছে সবগুলোকে অ্যাসেট বলে। আর লাইবিলিটি, এল মানে হচ্ছে লাইবিলিটিস। তো লাইবিলিটিস মানে হচ্ছে যত ধরনের দায় আছে। দায় মানে হচ্ছে ভবিষ্যতে আমি পে করতে হবে, সবগুলাই হচ্ছে দায়। আর ওই মানে হচ্ছে ওনার্স ইকুইটি। এখানে ওই না থেকে শুধু ই থাকলে হবে। ই মানে হচ্ছে ইকুইটি। ইকুইটি মানে হচ্ছে সত্ত্ব। তো সত্ত্ব টাকা যে ব্যবসাটা রান করায় তার সত্ত্ব। ঠিক আছে, তাহলে ওনার্স ইকুইটি যদি আমরা বলি মালিকানা সত্ত্ব, অর্থাৎ মালিকের সত্ত্ব, তাহলে এখানে ঘাবড়ানো কিছু নাই, ও থাকতেও পারে নাও থাকতে পারে। ঠিক আছে, অর্থাৎ তুমি এটা কাউন্ট করবে যে এই এল প্লাস ই আছে কিনা। ঠিক আছে, তাহলে মালিকানা সত্ত্ব। এখন আমরা হিসাব সমীকরণটিকে একটু যদি বর্ধিত করি তাহলে কি পাই দেখো, এটা যদি একটু বাড়াই মানে বড় করি, দুই ধরনের হিসাব সমীকরণ। একটা হচ্ছে মৌলিক, মৌলিক মানে হচ্ছে মূল এটা। আর একটু বর্ধিত মানে বড় করলে, একটু শাখা প্রশাখা বাড়াইলে কিরকম হয়, এরকম হবে। ক্লিয়ার? তাহলে দেখো, সম্পদ ইকুয়াল হচ্ছে দায়, এতটুকু পর্যন্ত ঠিক আছে। সম্পদ দায় কোনো পরিবর্তন নাই, পরিবর্তনটা হয় শুধু মূলধনে মানে মালিকানা সত্ত্বের মধ্যে। এখন মালিকানা সত্ত্বটার মধ্যে কেন পরিবর্তনটা হয়? দেখো, মালিকানা সত্ত্বের মধ্যে কয়েকটা উপাদান থাকে। উপাদানটা হচ্ছে মালিকানা সত্ত্ব একা একা হয় না। মালিকানা সত্ত্ব হচ্ছে মালিক মূলধন দেয় প্রতিষ্ঠানে, ঠিক আছে, আবার বিনিময়ে কিছু নিয়ে যায়, এই কারণে হচ্ছে উঠানামা করে। তাহলে দেখো, এই ওইটারে যদি আমরা ভাঙি, অর্থাৎ মালিকানা সত্ত্ব থেকে বাংলা আমরা পাই হচ্ছে এটার ভিতরে মূলধন আছে, প্রতিষ্ঠানে যদি আয় হয় সেটা যোগ হয়, আর যদি খরচ হয় সেটা বিয়োগ হয়, আর যদি উত্তোলন করে নিয়ে যায় সেটাও বিয়োগ হয়। তাহলে এই ও এর উপাদান মোট কয়টা? 4টা। মালিকানা সত্ত্বের উপাদান মোট কয়টা? 4টা। প্রতিষ্ঠান মানে প্রশ্ন আসতে পারে মালিকানা সত্ত্বের উপাদান কয়টা? 4টা। মূলধন, আয়, খরচ, উত্তোলন। তাহলে এই উপাদানগুলো যদি আমরা একটু ইংলিশে দেখি, দেখো, ইকুয়াল এল প্লাস, আর ওইটারে বাংলা আমরা পাচ্ছি যে সি প্লাস আর মাইনাস এক্স মাইনাস ডি। অর্থাৎ সি মানে হচ্ছে ক্যাপিটাল, আর মানে হচ্ছে রেভিনিউ মানে হচ্ছে আয়, আর এক্স মানে হচ্ছে খরচ, আর হচ্ছে ডি মানে হচ্ছে ড্রয়িংস মানে হচ্ছে উত্তোলন। কেমন? তাহলে এটা হচ্ছে আমার বর্ধিত রূপ।
তাহলে দুইটা সমীকরণ তুমি পেয়ে গেছো, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে বর্ধিত, দুই ধরনের সমীকরণ। মাস্ট একটা এমসিকিউ কমন, এক মার্ক হয়ে গেছে তোমাদের। এখন দেখো, এ মানে হচ্ছে অ্যাসেট সমূহ, এল মানে লাইবিলিটি সমূহ, এগুলো তো বলছি। সি মানে ক্যাপিটালস মূলধন, আর মানে হচ্ছে রেভিনিউ, এক্স মানে হচ্ছে এক্সপেন্সেস, আর হচ্ছে ডি মানে হচ্ছে ড্রয়িংস বা উত্তোলন। ঠিক আছে, এখন এই হিসাব সমীকরণটা কিভাবে প্রভাব ফেলে এটা আমরা এই ভিডিওতে বলে দেবো। দেখো হিসাব সমীকরণের উপরে লেনদেনের প্রভাব, অর্থাৎ এ ইকুয়াল এল প্লাস ও এর উপরে কি কি প্রভাব ফেলে। দেখো, কোনো ঘটনা যদি লেনদেন হতে হয় অবশ্যই হিসাব সমীকরণের উপাদানগুলোকে, মানে এই উপাদানগুলো নিচের পাঁচটির যে কোনো একটি পরিবর্তন করতে হবে, না হয় কিন্তু সেটা লেনদেন হবে না। অর্থাৎ কোনো একটা ঘটনা যদি লেনদেন হতে হয় তাহলে এই যে কোনো এই পাঁচটা আমি কি বলছি, পাঁচটা পরিবর্তন উল্লেখ করছি, পাঁচটা পরিবর্তন যে কোনো একটা পরিবর্তন করবে মাস্ট, আর যদি না করে তাহলে সেটা লেনদেন নয়। খুব সহজে তুমি লেনদেন চিহ্নিত করে ফেলতে পারতেছো। দেখো তাহলে ফার্স্ট এক নম্বর হচ্ছে কি, মোট সম্পদ বাড়লে মোট দায় বা মালিকানা সত্ত্ব বাড়বে, অথবা দুটাই বাড়বে। যদি সম্পদ বাড়ে, বোঝো এটা দিয়ে বোঝায়, যদি সম্পদ বাড়ে তাহলে ইকুয়াল হইতে হলে কি আমার হয় এটা বাড়তে হবে সমপরিমাণ, সম্পদের সমান, আর এটা যেমন আছে তেমন থাকবে, না হয় এটা বাড়তে হবে সম্পদের পরিমাণ, সম্পদ যতটুকু বাড়ছে, আর না হয় সম্পদ যতটুকু বাড়ছে এই দুইটা মিলাই ততটুকু বাড়বে। যেমন এটা 10 টাকা বাড়ছে, এটা 5 টাকা, এটা 5 টাকা, সমান হয়েছে না? আর যদি এটা যদি এরকম হয় যে শুধু সম্পদ বাড়ছে আর শুধু দায় বাড়বে, তার মানে হচ্ছে সম্পদ 10 টাকা বাড়লে দায় 10 টাকা বাড়তে হবে, তার মানে এই হচ্ছে ইকুয়ালিটি থাকতে হবে। ঠিক আছে, তো এটা বলছে মোট সম্পদ বাড়লে মোট দায় বা মালিকানা সত্ত্ব বাড়বে, অথবা দুটোই একসাথে বাড়বে, হয় একটাও বাড়তে পারে বা দুইটা একসাথে বাড়তে পারে। ক্লিয়ার? তারপর দেখো, মোট সম্পদ কমলে মোট দায় বা মালিকানা সত্ত্ব কমবে, অথবা দুইটা একসাথে কমবে। উল্টা, কমলেও ইকুয়ালে থাকতে হবে, বাড়লেও ইকুয়ালে থাকতে হবে, অর্থাৎ তোমার ইকুয়ালিটি মেনটেন করতে হবে, এই সমীকরণটা মেনটেন করতে হবে। ক্লিয়ার? তারপরে দেখো, একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। যদি একটা সম্পদ বাড়ে আর একটা সম্পদ কমতে পারে, যেমন হতে পারে কি আমি আসবাবপত্র কিনছি, তো কি দিয়ে কিনছি? টাকা দিয়ে, তো টাকাটাও আমার সম্পদ, আসবাবপত্রটাও সম্পদ, তা একটা সম্পদের চলে গেছে আর একটা সম্পদ আসছে। ক্লিয়ার? মালিকানা সত্ত্ব কমলে যে কোনো দায় বাড়বে। মালিকানা সত্ত্ব যদি কমতে হয় মানে হচ্ছে আমি এটা ঠিক রাখলাম, এটার উপর কোনো ইফেক্ট ফেললাম না, তাহলে এই জিনিসটা যদি আমি কমাইতে হয় তাহলে এই পাশে বেশি হয়ে যাবে না এটা কমে গেলে? তার মানে ওইটা করা যাবে না, মানে এটা যদি কমে, মালিকানা সত্ত্ব যদি কমে, তার যে কোনো একটা দায়রে আবার ওই সমপরিমাণ টাকা দিয়ে বাড়াইতে হবে। অর্থাৎ মালিকানা সত্ত্বের বিপরীতে কি হবে? দায় সৃষ্টি হবে। অথবা মালিকানা সত্ত্ব যদি বাড়ে, যে কোনো একটা দায় কমে যাবে। বুঝতে পারছো? এই পাঁচটা মনে রাখো, এই পাঁচটা মিলিয়ে মিলিয়ে দেখবা, যেটা হয় সেটা তোমার কি লেনদেন, আর যেটা মিলবে না সেটা লেনদেন নয়, জাস্ট এনাফ, আর কিছুই না। এখন এর আলোকে আমরা একটা উদাহরণ দেখি, উদাহরণটা সলভ করলে দেখবে যে তোমাদের কাছে এটা একদম ইজি হয়ে গেছে। দেখো, জনাব করিম 2024 সালের 1 জানুয়ারি নগদ 50,000 টাকা, অফিস সরঞ্জাম 30,000 টাকা, প্রাপ্য হিসাব 15,000 টাকা এবং প্রদেয় হিসাব 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। কয়টা জিনিস নিয়ে শুরু করছে? নগদ টাকা নিছে, অফিস সরঞ্জাম নিছে, প্রাপ্য হিসাব নিছে, প্রদেয় হিসাব নিছে, মানে এগুলো নিয়ে হচ্ছে ব্যবসা শুরু করছে। তারপর 2 তারিখে দেখো বেতন প্রদান করছে 10,000 টাকা, 3 তারিখে অফিস সরঞ্জাম কিনছে 10,000 টাকা, 4 তারিখে হচ্ছে গ্যাস, পানি, গ্যাস ও বিদ্যুৎ বিল পাওয়া গেল 7,000 টাকা। এই যে পাওয়া গেল, দেখো পানি, গ্যাস ও বিদ্যুৎ বিল পাওয়া গেল দ্বারা তুমি এটা বুঝিও না যে এটা তোমার প্রতিষ্ঠানে কি হয়েছে, আয় হয়েছে। এখানে বিল পাইছে, বিল মানে হচ্ছে বিলের কাগজটা পাইছে, কারণ পানি, গ্যাস, বিদ্যুৎ এই জিনিসগুলা প্রতিষ্ঠান পায় না, এটা হচ্ছে ওই যে ডেস্কো পায়, অথবা যে ওই যে কি জানি বল না, গ্যাস সাপ্লাই দেয় যারা তারা পায়, বিদ্যুৎ সাপ্লাই দেয় যারা তারা পায়। তার মানে এই বিল পাইছি আমি, মানে মূলত এটা আমার জন্য খরচ। ক্লিয়ার? তারপরে দেখো, বাট্টা পাওয়া গেল 2,000 টাকা। আচ্ছা, বাট্টা জিনিসটা হচ্ছে তোমার জন্য, বাট্টা পাওয়া গেল মানে হচ্ছে তুমি নগদ টাকায় পাচ্ছ না, এটা হচ্ছে তোমার পণ্য মূল্য থেকে একটু কমে যায় আর কি, অর্থাৎ তোমাকে একটা সুবিধা দেয় আর কি। তো এই জিনিসটা হচ্ছে তোমার বাকিতে হয়, তো এটা হচ্ছে ছাড় পাই মূলত, বাট্টা মানে হচ্ছে ছাড়। ঠিক আছে, ওই যে অফার দেয় যে ওইটা অফারটা। ওকে, এখন এই আমরা লেনদেনের উপরে কিভাবে এই জিনিসটা প্রভাব ফেলে সেটা আমরা একটু সলভ করে দেখো। আমরা তারিখ লিখলাম 2024, এখানে উদ্বৃত্ত লিখতেও পারো, না লিখলেও কোনো অসুবিধা নাই। আর এখানে কয়টা কলাম হবে সেই কলামটা আমরা হচ্ছে প্রশ্ন পড়ে পড়ে বের করে নিতে হবে। ঠিক আছে, কারণ আমরা জানি না যে আমাদের সম্পদ পাশে কয়টা কলাম হবে আর দায় পাশে বা মালিকানা সত্ত্ব পাশে কয়টা কলাম হবে সেটা আমরা জানি না। আর এখানে মন্তব্যের জন্য একটা ঘর তোমরা রাখবা, কলাম রাখবা। ক্লিয়ার?
তাহলে দেখো শুরু করি আমরা, এটা দেখি। তো আমরা কলামগুলো আগে খুঁজে বের করি, কয়টা কলাম হবে। দেখো কিভাবে তোমরা খুঁজে পাবা, সেটা হচ্ছে দেখো এখান থেকে আমি যদি দেখি নগদ 50,000 টাকা নিয়ে সে ব্যবসা শুরু করছে, আবার অফিস সরঞ্জাম আনছে। কলাম হবে সম্পদ, দায় আর মালিকানা সত্ত্বের জন্য। সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, তিনটা জিনিসের জন্য কলাম হয়। তাহলে দেখো সম্পদের জন্য আলাদা আলাদা। নগদ টাকা একটা সম্পদ, তার মানে একটা কলম আমি পাইছি সম্পদ পাশে। দেখো অফিস সরঞ্জাম একটা সম্পদ, দুইটা কলম পাইছি। প্রাপ্য হিসাব মানে হচ্ছে দেনাদার, আরেকটা সম্পদ, তার মানে তিনটা কলম আমি পেয়ে গেছি। ক্লিয়ার? তারপর দেখো পদে হিসাব, পদে হিসাব মানে হচ্ছে দায়, তার মানে একটা দায় পাইছি আমি, একটা দায় মনে রাখবা। তারপরে গেছে কর্মচারীর বেতন প্রদান করা। আচ্ছা, এই যে টাকাটা যে বিনিয়োগ করছে 1 তারিখে যে ইনভেস্ট করছে সে প্রতিষ্ঠানে, তার বিনিময়ে কি আসছে, এগুলো মূলধন হিসেবে সে বিনিয়োগ করছে না? তাহলে মালিকানা সত্ত্ব একটা পাচ্ছে, তার মানে আমার ক্রেডিট পাশে মানে হচ্ছে মালিকানা সত্ত্বের পাশে পদে হিসাব আর হচ্ছে মূলধন হিসাব দুইটা আসছে। এখন দেখো দেখো আমার সম্পদ পাশে 3টা হয়েছে, আর মালিকানা সত্ত্ব আর হচ্ছে দায় পাশে 2টা হয়েছে। তারপর দেখো কর্মচারীর বেতন প্রদান করছে, তার কর্মচারীর বেতন প্রদান দিলে আমার কি থেকে বাদ যাবে, নগদ টাকা দিচ্ছে না, তার মানে নগদ থেকে চলে যাবে আর হচ্ছে মূলধন থেকে কমে যাবে, কারণ এটা কি হয়েছে, খরচ হয়েছে। বুঝতেছো? আমার আঙ্গুলে দিয়ে খেয়াল করবো আর প্রশ্ন দিয়ে খেয়াল করো, অঙ্ক এখানে তোমার সলভ হয়ে যাবে। নগদ টাকা কমে যাবে মানে নগদ সম্পদ থেকে কমতেছে, আর হচ্ছে মূলধন থেকে মালিকানা সত্ত্ব থেকে কমতেছে, কেন, খরচ। ক্লিয়ার? তারপর দেখো তার মানে নতুন কোনো কলাম আমার আসতেছে না। নগদে অফিস সরঞ্জাম ক্রয় 10,000 টাকা, নগদে অফিস সরঞ্জাম ক্রয় করছি আমি কত, 10,000 টাকা। তাহলে 10,000 টাকা ক্রয় করার কারণে আমার কি হয়েছে, অফিস সরঞ্জাম বাড়ছে, তার মানে অফিস সরঞ্জামের জন্য আমার অলরেডি একটা কলাম আছে। ঠিক আছে? ধরো এই কলামটা, আচ্ছা আমি আঙ্গুল বাঁকা করতে পারতেছি না, এই কলামটা, তো এই কলামটা আমার অফিস সরঞ্জামের জন্য আমি রাখছি। তাহলে এখন নতুন করে যদি আবার ক্রয় করি, তার মানে আমি আবার কি আনার দরকার আছে, আমি এটার মধ্যে লিখতে পারি না? হ্যাঁ, তার মানে এখানে লিখলাম। বিনিময়ে আমার কি গেছে, নগদ টাকা দিয়ে কিনছি, তার মানে এই যে নগদ টাকা চলে গেছে, আছে না? হ্যাঁ, তার মানে এখান থেকে বাদ দিব, এখানে যোগ করব। ঠিক আছে? ওই একটা সম্পদ আসলে আরেকটা সম্পদ কমে, মনে আছে একটু আগে বলছিলাম ওগুলা। তারপর দেখো পানি, আচ্ছা 3টা, আচ্ছা 2টা, পানি, গ্যাস, বিদ্যুৎ বিল পাওয়া গেল, এগুলো আমার জন্য কি, খরচ। তো খরচ কি করবো, আমি নগদ টাকা দিব, নগদ থেকে কমে যাবে, আর খরচ একটা কি মালিকানা সত্ত্ব থেকে কমাবে, তাহলে মালিকানা সত্ত্ব থেকে বাদ যাবে। পাইছি 2টা দিক, তার মানে নতুন কিছু আসতেছে না। তারপর দেখো বাট্টা পাওয়া গেল, বাট্টা মানে হচ্ছে ছাড় পাওয়া, কম পাচ্ছি, মানে আমি প্রোডাক্টের মূল্যটা কম পাচ্ছি, তাহলে এটা আমার জন্য কি, বাট্টা জিনিসটা কি, আয়। তাই আমি কার থেকে পাবো, আয় কার থেকে পাবো, মানে হচ্ছে বাট্টা কার থেকে পাবো, যে মানে যার কাছ থেকে আমি পণ্য ক্রয় করব তার কাছ থেকে তো বাট্টা পাবো। তাহলে কার কাছ থেকে আমি ক্রয় করি, পাওনাদারের কাছ থেকে আমি ক্রয় করি না, সে আমার কাছে পাবে, তাহলে তার টাকা থেকে কমে যাবে। তাই পাওনাদার কই ছিল আমার, এখানে এ হচ্ছে পাওনাদার, পাওনাদার কমবে, বিনিময় এটা আমার জন্য কি হয়েছে, আয়। তা আয় হলে মালিকানা সত্ত্ব কি হয়, বাড়ায়, এই যে মালিকানা সত্ত্ব। দেখো এখন এখানে প্রত্যেকটা লেনদেন তোমার একটা না একটা ওই যে উপাদান, যে 5টা আমি উপাদান তোমাদেরকে বলছিলাম, এই 5টা উপাদানের যে কোনো একটা না একটা পরিবর্তন করে আসছে। খেয়াল করে মিলিয়ে দেখো কে কি করছে। দেখো কত ইজিলি এই টেকনিকগুলো ফলো করবে, না হয় টিকে থাকতে পারবে না। ঠিক আছে? এখন দেখো সলভ করো, এখন তো বুঝছো, এখন তোমরা সলভ করে ফেলতে পারবে। আমরা কলামগুলো করে ফেলাম, নগদের জন্য একটা পেলাম, অফিস সরঞ্জাম একটা, প্রাপ্য হিসাব একটা, আর এই পাশে হচ্ছে পদে হিসাব আর হচ্ছে মূলধন মালিকানা সত্ত্ব হিসাব। জানুয়ারি 1 তারিখে নগদ টাকা 50,000, অফিস সরঞ্জাম 30,000 আর হচ্ছে প্রাপ্য হিসাব 15,000। তাহলে আমরা 1 তারিখ বসায় দিই, নগদে 50, অফিস সরঞ্জাম 30, প্রাপ্য হিসাব 15। এই মোট টাকাটা মিলাই হচ্ছে কি, এই মোট টাকাটা মিলাই হচ্ছে তার মালিকানা সত্ত্ব, মানে হচ্ছে কি, মূলধন। ঠিক আছে? সে আবার ইয়েও আনছে, কি জানি তোমার একটা দায় আনছে। দেখো তার মানে সে যে দায় নিয়ে আসছে, তাহলে তার মূলধন কি অ্যাকচুয়ালি যে যত টাকা সম্পদ নিয়ে আসে তত টাকার আছে না, তার মানে ওই সম্পদ থেকে তার দায়টা বিয়োগ দিলে তার মালিকানা সত্ত্ব বের হবে। তাহলে 20,000 টাকা ছিল তার দায়, পদে হিসাবে আমরা বসিয়ে দিছি, আর যে বাকি টাকা ছিল সেই 75,000 টাকা তার কি হয়ে গেছে, মালিকানা সত্ত্ব হয়ে গেছে। তাহলে এটার মন্তব্যের করে আমরা লিখে দিছি হচ্ছে মূলধন। ঠিক আছে? মূলধন হিসাবে আনায়ন করছে। আচ্ছা, এখানে শুধু মন্তব্যের করে ওই জিনিসটাই লিখবা যেটা হচ্ছে তোমার মালিকানা সত্ত্বকে প্রভাবিত করবে, মানে ওইকে প্রভাবিত করবে, আর কোনো কিছুকে প্রভাবিত করলে সেটা আমরা লিখবো না। এটা 1 তারিখ তো বুঝে গেছো, আর বাকিগুলো একদম ইজি। 1 তারিখ নিয়ে একটু ঝামেলা করবা, বাকিগুলো শুধু 2টা করেই হয়। দেখো কর্মচারী বেতন প্রদান 10,000 টাকা, কর্মচারী বেতন দিছে, নগদ টাকা থেকে কমে যাবে, দেখো কমাই দিছি। আর বেতন জিনিসটা কি, একটা খরচ, তো খরচটা আমি মালিকানা সত্ত্ব থেকে কমাতে হবে।
ঠিক আছে, ওই থেকে ওই যে খরচ এক্সপেন্সেস ওই সূত্রে চলে যাবা সমীকরণে, ইএক্স এক্সপেন্সেস, খরচ হলে এক্সপেন্সেস, এক্সপেন্সেস কি হয় বিয়োগ হয়, উত্তোলন করলে ড্রয়িংস, ড্রয়িংস কি হয় বিয়োগ হয়, আর এই যে রেভিনিউ রেভিনিউ কি আয়, আয় হলে কি হয় যোগ হয়, ক্যাপিটাল মূলধন আসলে কি হয় যোগ হয়। এই তো এই চারটাই তো এই মালিকানা সত্ত্বের উপাদানের চারটা। এই তো এখন আমরা কাউন্ট করে ব্যালেন্সটা নামাও, দেখো এখানে 40 ব্যালেন্স, এখানে 30 ব্যালেন্স, এখানে 15 ব্যালেন্স, এখানে 20, এখানে 65, ঠিক আছে। আর এখানে খরচ কেন লিখছি বলতে পারবা, এটা হচ্ছে মালিকানা সত্ত্ব কি করছে প্রভাবিত করছে, এই জন্য জাস্ট আমরা এটা লিখছি। তারপরে দেখো 3 তারিখে বলছে যে নগদে অফিস সরঞ্জাম ক্রয় করছে। আচ্ছা নগদ টাকা দিয়ে আমি ক্রয় করছি, তার মানে নগদ টাকা কমে গেছে 10,000। বিনিময়ে আবার কি বাড়ছে, অফিস সরঞ্জাম বাড়ছে, তাহলে অফিস সরঞ্জাম বাড়াইছে 10,000, বাড়ছে না? এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে, ব্র্যাকেট দ্বারা বোঝাচ্ছে হচ্ছে মাইনাস, আর এমনিতে হচ্ছে প্লাস। তাহলে আর এদিকে কোনো প্রভাব কিন্তু ফেলে নাই। তাহলে এখন ব্যালেন্সটা টানো, 40 থেকে 10 গেছে 30, এখানে 30 আর 10 40, এখানে 15 রয়ে গেছে, এখানে 20 রয়ে গেছে, এখানে 65 রয়ে গেছে। মন্তব্য কেন কিছু লিখি নাই, কারণ এটা আমার মালিকানা মানে ওইকে প্রভাবিত করে নাই। ক্লিয়ার? তারপর দেখো 4 তারিখ পানি, গ্যাস ও বিদ্যুৎ পাওয়া গেল, এটা আমার জন্য একটা খরচ, এটা দিতে হবে, ঠিক আছে। তো পাওয়া গেল এই জিনিসটা আমার নগদ টাকা, আমি তো পাইছি জাস্ট, কিন্তু আমি কি করি নাই, পে করি নাই। নগদে যদি দিয়ে দিতাম তাহলে নগদ থেকে বিয়োগ করে দিতাম, কিন্তু পাইছি মানে এটা আমার দিতে হবে, তো দিতে হবে ততক্ষণ পর্যন্ত আমার কি দায়কে প্রাপ্য হিসাব, পদে হিসাব। পদে হিসাবের সাথে আমি এটা অ্যাড করবো। দেখো তাহলে পদে হিসাব 7,000 টাকা আমার বেড়ে গেছে, আমি 7,000 টাকা দেনা হয়ে গেছি, মানে দিতে হবে। ক্লিয়ার? তো 7,000 টাকা বাড়াইছে। আর এই জিনিসটা কি, জিনিসটা আমার জন্য আয়, ব্যয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, দায়, মানে এই জিনিসটা হচ্ছে আমার খরচ, ঠিক আছে। তাহলে এই খরচটা আমি সম্পদ মালিকানা সত্ত্ব থেকে কি করছি, বিয়োগ করছি। তাহলে এই মন্তব্যটা আমি লিখে দিচ্ছি খরচ। এই তো এখন সেম আগের মতো ব্যালেন্সটা নিয়ে ফেলবা, এই যোগ বিয়োগ করে এখানে বসাও 58, এখানে যোগ বিয়োগ করলে 27, এখানে 15, এখানে 40, এখানে 30। তারপর লাস্ট একটা বাট্টা পাওয়া গেল। বাট্টা জিনিসটা কি, বাট্টা জিনিসটা হচ্ছে আয়। তো কার থেকে পাই আমরা, বাট্টা পাই হচ্ছে ক্রয় করার সময়, মানে পাওনাদার থেকে আমরা পাবো। তাহলে পাওনাদার আমার 2,000 টাকা কমে যাবে না, বাট্টা মানে হচ্ছে ছাড় দেওয়া। পাওনাদার আমাকে বলছে ভাই তুমি 2,000 টাকা দেওয়া লাগবে না, এইরকম আর কি কথাটা, তোমার থেকে আমি 2,000 টাকা কম রাখতেছি। তাহলে আমি পাওনাদার ছিল 27, সেখান থেকে আমি 2,000 টাকা কি করে দিব, বিয়োগ করে দিব, ঠিক আছে। বাট্টা, আর বাট্টা জিনিসটা আমার জন্য প্রতিষ্ঠানের কি আয়। তো আয়টা আমি কি করবো, মালিকানা সত্ত্বকে অ্যাড করবো, এই মালিকানা সত্ত্বতে 2,000 টাকা আমি অ্যাড করে দিয়েছি। ক্লিয়ার? তাহলে এখানে আমি ব্র্যাকেটে মন্তব্য লিখে রাখলাম এটা আমার প্রতিষ্ঠানের জন্য আয়। এই তো এখন যোগ বিয়োগ করো, এখানে 60 হয়, এখানে 25, এখানে 15, এখানে 40, এখানে 30। এই তো এই যে এখান দিয়ে লিখছো এটা কি ইকুয়াল, মানে হচ্ছে এ পাশে যা এ পাশে তা। ক্লিয়ার? এখন লেফট সাইডে যদি আসো, দেখো 30, 40, 15 মোট যোগ করলে 85। ক্লিয়ার? এখানে যোগ করো 25, 65, 85। যদি দেখবা যে দুই দিকে তো মিলছে, যদি মিলে তার মানে তোমার হিসাব কারেক্ট, আর যদি না মিলে তাহলে বুঝতে হবে তোমার কোথাও না কোথাও কি আছে, ভুল আছে। তো এটা তুমি প্রত্যেক লাইনে কিন্তু বের করে ফেলতে পারবা যে কোথায় তোমার ভুল হচ্ছে, কোথায় ভুল হচ্ছে না। কিভাবে, এই যে প্রত্যেক লাইনের উদ্বৃত্ত মানে যোগ বিয়োগ করার পরে মিলাই দেখবা যে যোগ বিয়োগে মানে দুই পাশ মিলে কিনা, যেখানে মিলবে না সেখানেই গন্ডগোল। ক্লিয়ার? এ হচ্ছে তোমাদের হিসাব সমীকরণ নিয়ে আশা করি আর কোনো সমস্যা থাকবে না তোমাদের ইনশাআল্লাহ। এখান থেকে তোমাদের হিসাব সমীকরণ থেকে 10 মার্কের একটা কোশ্চেন আসে, ঠিক আছে। এটা মাস্ট মিস করা যাবে না। আর এই ভিডিওটা যদি তুমি ভালোভাবে দেখো আশা করি 10 মার্ক এখানে অর্জন করে ফেলছো, ঠিক আছে। ভিডিওটা যদি তোমার ভালো লাগে বা ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবা, আর আমাদের সাথে লেগে থাকো, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করবা। থ্যাংক ইউ, কিপ কানেক্টেড, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।